আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধে ২০ কিলোমিটার যানজট। জানাবো জ্বরে আক্রান্ত বিএনপি মহাসচিব। এদিকে সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু। ইউপি চেয়ারম্যানকে হত্যা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। কেয়ারটেকার থেকে হাসিনার আত্মীয় সেই সাবেক হুইপ গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধে ২০ কিলোমিটার যানজট। শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল আবদুল্লাপুর সড়ক স্থবির হয়ে পড়েছে। শ্রমিক বিক্ষোভের মুখে নবীনগর চন্দ্রা মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ থাকে। রাতেও শ্রমিকরা সড়ক না ছাড়ায় টানা অবরোধের ফলে ৩টি প্রধান সড়কে তীব্র যানজট হয়, ফলে চরম দুর্ভোগে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। এ সময় বাধ্য হয়ে অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা। খোঁজ নিয়ে জানা যায়, সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিকে সোমবার সকাল ৯:৩০ থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কোনো ধরনের আশ্বাস না পেয়ে শ্রমিকরা এখনও সড়ক অবরোধ করে রেখেছেন। জ্বরে আক্রান্ত বিএনপি মহাসচিব। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ওলামা দলের নির্ধারিত আজকের আলোচনা সভায় অংশ নেবেন না মির্জা ফখরুল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন। শায়রুল কবির বলেন, এখন মহাসচিব বিশ্রামে আছেন, বাসা থেকে বের হওয়ার সম্ভাবনা নেই। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২ নারী সহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের ৪ সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে ঝগড়াঝাটি লেগেছিল। ঘটনা রাতে এমারুল ছাড়া সবাই ঘুমিয়েছিল। সেই ঝগড়ার জের ধরে এমরুল তার ঘুমান্ত স্ত্রী ও সন্তানদের হাত পা বেঁধে ঘরের চতুর্দিকে কেরোসিন ঢেলে দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন হু করে সব জ্বালিয়ে দেয়। এই লেরিহান অগ্নিশিখা থেকে এমারুল নিজেও বাঁচতে পারেনি। পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘর সহ ওই পরিবারের লোকজন ঘুমাতে যান। রাত 12:30টায় ধোঁয়া ও আগুন দেখতে পান আশপাশের লোকজন। আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে দেখেন ভেতর থেকে দরজা জানালা বন্ধ করা। দেখতে দেখতে আগুনে ঘরটি ভস্মীভূত হয়। এ সময় ভেতর অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের ৪ শিশু সহ ৬ জন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ভোরে রওনা দিয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছেছি। আগুন কিভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল। ইউপি চেয়ারম্যানকে হত্যা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। নিহতের অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বেলা 11:30টার দিকে নইমুদ্দিন সেন্টুকে তার নিজ অফিস কক্ষে গুলি করে হত্যার পর প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যান। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে চেয়ারম্যান অনুসারে স্থানীয়রা অভিযুক্ত কয়েকজনের 7টি ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করেন। নিহতের পরিবার ও স্বজনরা বলেন, টুকু ও তার বাহিনীর লোকজন সেন্টু চেয়ারম্যানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সচিব রাশেদুল ইসলাম বলেন, সেন্টু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। প্রথমে জানালা দিয়ে তাকে পেছন থেকে গুলি করা হয়। এরপর কক্ষে ঢুকে আবারও গুলি করে দুর্বৃত্তরা। জানা গেছে, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। তরিকুল ইসলাম টুকু নেতৃত্বে রুবেল, সোহাগ, গিট্টু, রওশন, রাসেল, সোহাগ সহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। হত্যার ঘটনার পর অভিযুক্তদের কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে নিহত চেয়ারম্যানের লোকজন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত নইমুদ্দিন সেন্টু আগে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় উপজেলা বিএনপি সহসভাপতি ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতি ও নেতাকর্মীদের সঙ্গে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। 2বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ভালো সখ্যতা ছিল। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, চেয়ারম্যান নইমুদ্দিন একসময় উপজেলা বিএনপি
বিএনপি সহ সভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি নিরপেক্ষ ছিলেন, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এদিকে হত্যায় অভিযুক্ত তরিকুল ইসলাম টুকু ফিলিপনগর স্কুল বাজার এলাকায় মহিরুদ্দিনের ছেলে। সে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। 5ই আগস্টের পর থেকে টুকু ও তার বাহিনী রুবেল, সোহাগ, গিট্টু, রওশন, রাখি, নাজমুল, রাসেল, সোহাগ, উজ্জ্বল, হবি, জামিল বেপরোয়া হয়ে ওঠেন। শুরু করেন হাট ঘাট দখল, লুটপাট, চাঁদাবাজি, প্রতিপক্ষের লোকজনকে হামলা, হুমকি সহ নানা অপরাধ। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিলেন অনেকেই। চেয়ারম্যান এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার জেরে এই হত্যাকাণ্ড। হত্যার পর থেকে তারা পলাতক রয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। কেয়ারটেকার থেকে হাসিনার আত্মীয় সেই সাবেক হুইপ গ্রেপ্তার। 32 নম্বরের কেয়ারটেকার থেকে শেখ হাসিনার আত্মীয় সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুব রানা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গিনিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই হুইপের বিরুদ্ধে 5ই আগস্ট পরবর্তী সময়ে গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে। তবে গিনি এমপি কোনো মামলার গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি। এর আগে গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন নেওয়ার অভিযোগে গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ মাহবুব রানা বেগম গিনি এবং একই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে 2টি মামলাও আছে। সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুব রানা বেগম গিনি, তিনি ও তার ভাই টুটুল নাকি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। 32 নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে স্নানিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। তারপর হঠাৎ করে যান শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে মাহবুব রানা বেগম গিনি শেখ হাসিনার আস্থাভাজন হন। তার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজ করতেন বলে শোনা যায়। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট, হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। অবৈধ শত কোটি টাকা নিয়ে এখন কোথায় আছেন তা জানতে চান গাইবান্ধাবাসী। মাহবুব রানা বেগম গিনি আওয়ামী লীগের টিকিটে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। গাইবান্ধা 2 আসন থেকে টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন। তারপর উন্নয়নের নামে অর্থ কামাইয়ের নতুন কৌশল আবিষ্কার করেন। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মোস্তাফিজ ঝন্টুকে সঙ্গে নেন। তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায়, আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন, পেছনে পেছনে থাকতেন, ফরমাইশ খাটতেন। গাইবান্ধায় এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন মৃদুল মোস্তাফিজ ঝন্টুর হাতে। আর ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদৌলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে। ফরমাইশ খাটতেন। গাইবান্ধায় এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন মৃদুল মোস্তাফিজ ঝন্টুর হাতে। আর ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদৌলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।